প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। শুরু করতে যাচ্ছি একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য পরিসংখ্যান প্রথম পত্র, যার বিষয় কোড 129 129। আমরা শুরু করেছিলাম দ্বিতীয় অধ্যায়ের যার শিরোনাম ছিল তথ্য সংগ্রহ, সংক্ষিপ্তকরণ এবং উপস্থাপন। এখানে এই বড় একটা শিরোনাম আছে অধ্যায়ের। এখান থেকে তিনটা পার্ট আমরা বলেছিলাম, যেখানে তথ্য সংগ্রহ একটা অংশ। তো তথ্য সংগ্রহ থেকে আমরা কথা বলছিলাম। তথ্য সংগ্রহে আজকে তৃতীয় ক্লাস, তথ্য সংগ্রহ সংক্রান্ত। তো সাথে আছে আমি মোহাম্মদ মানিক হোসেন, প্রভাষক পরিসংখ্যান, রাজশাহী কলেজ, রাজশাহী। তো আমরা আমাদের ক্লাসের কথা বলতে চাচ্ছি, তথ্য সংগ্রহ তৃতীয় ক্লাস। আর আমরা গত ক্লাসে কি কি আলোচনা করেছিলাম বা কি কি জেনেছিলাম দেখা যে সেগুলো নিয়ে একটু সংক্ষেপে বলে নিই, মনে করাই দিই যে আমরা গত ক্লাসে যেটা আলোচনা করেছিলাম, প্রথমে যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে তথ্যের প্রকারভেদ। তারপর তথ্যের প্রকারভেদ বলতে যাই আমরা বলেছিলাম হচ্ছে তথ্য মোটামুটি 4 প্রকার। প্রথম হচ্ছে গুণবাচক তথ্য, পরিমাণবাচক তথ্য, প্রাথমিক তথ্য এবং মাধ্যমিক তথ্য। এবং প্রাথমিক তথ্য সংগ্রহের বিভিন্ন পদ্ধতির কথা আমরা বলেছিলাম। তার থেকে 2টা পদ্ধতি নিয়ে আলোচনা করতে পেরেছিলাম গত ক্লাস পর্যন্ত। সে দুটো হচ্ছে প্রত্যক্ষ ব্যক্তিগত অনুসন্ধান এবং পরোক্ষ মৌখিক অনুসন্ধান। আরো কিছু প্রাথমিক তথ্য সংগ্রহের পদ্ধতি রয়ে গেছে, সেগুলো আমরা তোমাদের এখানে একটু মনে করাই দিচ্ছি। জাস্ট স্লাইডটা তোমরা দেখতে পাচ্ছ সবাই। স্লাইডে এই প্রাথমিক তথ্যর যতগুলা পদ্ধতি ছিল, সংগ্রহের যতগুলো পদ্ধতি ছিল, সেগুলো তোমাদেরকে আবার মনে করাই দিচ্ছি। আমরা ক এবং খ নাম্বার নিয়ে আলোচনা করতে পারছিলাম। আজকে ইনশাল্লাহ গ থেকে আলোচনা করব। তোমরা সবাই ইতিমধ্যে আলোচনা শোনার জন্য প্রস্তুত হয়েছে আশা রাখছি। তো এখন আমরা শুরু করি, আর কোনো কালক্ষেপণ না করে। আমরা তৃতীয় গ নাম্বার, যেটা তথ্য সংগ্রহকারীর সরাসরি পর্যবেক্ষণ, আমরা পড়াচ্ছি মাধ্যমিক তথ্য সংগ্রহের পদ্ধতিসমূহ। প্রাথমিক প্রাথমিক তথ্য সংগ্রহের পদ্ধতিসমূহ। তো পদ্ধতিসমূহের মধ্যে আমরা আছে যে কয়টা বলেছিলাম, 8টা পদ্ধতির কথা মোটামুটি বলেছিলাম। তার মধ্যে থেকে গ নাম্বার আজকে তথ্য সংগ্রহকারীর সরাসরি পর্যবেক্ষণ। তো এটা দিয়ে আমরা যে কাজটা করতে পারি, এই পদ্ধতিতে পর্যবেক্ষণকারী গবেষণার প্রশ্নপত্র নিয়ে কার্যক্ষেত্রে গিয়ে পর্যবেক্ষণের মাধ্যমে তথ্য সংগ্রহ করবেন। পর্যবেক্ষণটা কি, এখানে মূল কথা হচ্ছে যে কয়েকটা এখানে কথা রয়ে গেছে। পর্যবেক্ষণকারী, যিনি পর্যবেক্ষণ করবেন, অর্থাৎ যিনি ডেটাটা কালেকশন করবেন। প্রশ্নপত্র বা কোশ্চেনিয়ার নিয়ে কার্যক্ষেত্রে, অর্থাৎ আমরা বলেছিলাম যে অনুসন্ধান ক্ষেত্রে যেতে হবে। তো এই অনুসন্ধান ক্ষেত্রটাই হচ্ছে এখানে কার্যক্ষেত্র। আর পর্যবেক্ষণ মানে হচ্ছে যে সে অবজারভেশন করবে যে, অর্থাৎ সে কাউকে কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন হবে না। অন্য পদ্ধতিগুলোতে আমরা দেখেছি, প্রথম পদ্ধতি যেটা প্রত্যক্ষ বা ব্যক্তিগত অনুসন্ধান পদ্ধতি, যেখানে দেখেছিলাম যে যিনি উত্তর দিবেন বা যার সম্বন্ধে আমরা তথ্য সংগ্রহ করতে, তার কাছে সরাসরি আমরা প্রশ্ন করতাম, তিনি উত্তর দিতেন। এবং পরবর্তীতে যেটা দেখলাম যে পরোক্ষ মৌখিক অনুসন্ধান, যেটা যার সম্বন্ধে তথ্য সংগ্রহ করতে চাই তাকে প্রশ্ন না করে তার আশেপাশের মানুষদের কাছে প্রশ্ন করতাম। তো তাহলে পরে এখানে এখন এই যে তথ্য সংগ্রহকারী সরাসরি পর্যবেক্ষণ যে পদ্ধতি, এই পদ্ধতিতে বলছি যে আমরা কাউকেই কোনো প্রশ্ন করব না, অর্থাৎ পর্যবেক্ষণ করবে। শুধুমাত্র আমরা নিজেরা দেখবো, বুঝবো, জানবো, সেখান থেকে আমরা তথ্য লিপিবদ্ধ করব। অর্থাৎ এই পদ্ধতিতে কাউকে কিছু জিজ্ঞাসা করতে হয় না। তাহলে আমরা কি বললাম, সরাসরি পর্যবেক্ষণ, যেটা কাউকে কিছু জিজ্ঞাসা করতে হবে না। এখানে তথ্য সংগ্রহকারীর ব্যক্তিগত বুদ্ধি, বিচার বুদ্ধি এবং পর্যবেক্ষণ দ্বারা লব্ধ জ্ঞান লিপিবদ্ধ করা হয়। অর্থাৎ আমরা এখানে এই পদ্ধতির কিছু ক্রাইটেরিয়াটা যেটা বললাম যে কাউকে কিছু জিজ্ঞাসা করতে হবে না, অর্থাৎ যিনি উত্তর দিবেন তাকেও কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন হবে না, আবার তার আশেপাশে যারা আছে তাদেরকেও কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন হবে না। যদি যিনি তথ্য সংগ্রহ করবেন, তথ্য সংগ্রহকারী, তিনি শুধু অবজারভেশন করবেন। অবজারভেশন করে যে তার বুদ্ধি বিবেচনায় যেটা মনে হবে, সেটাই তার অর্জিত জ্ঞান দিয়ে সেটা যা উনি পাবেন সেটাই লিপিবদ্ধ করবেন এবং সেটাই তথ্য আকারে রেকর্ড করবেন। তো এখন উদাহরণ কি হতে পারে এ ধরনের? ক্রাইম রিপোর্ট। তোমরা পত্র পত্রিকায় বিভিন্ন সময় দেখো যে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে দেখা যায় যে অনুসন্ধানী প্রতিবেদন গুলাতে সাধারণত যিনি অনুসন্ধানটা করে থাকেন তার নিজস্ব বিচার বুদ্ধি দিয়ে তিনি অনেকদিন ধরে তাকে ফলো করার পর সেখান থেকে
যে আউটকামসটা বা তিনি সেখান থেকে যে তথ্যগুলা নিজে নিজে তাকে আছে ফলো করে তাকে অনুসন্ধান পিছু নিয়ে তাকে কিছু জিজ্ঞাসা না করে, তাকে কিছুই জিজ্ঞাসা না করে বা তার কাছে না যে সে কি কি কর্মকাণ্ড করে বা কোথায় যায় কি হয় এই সমস্ত কিছু যিনি রিপোর্ট করবেন তিনি অবজারভেশন করেন, পর্যবেক্ষণ করেন, তারপরে সেখান থেকে একটা প্রতিবেদন তৈরি করেন। আবার আমরা এখানে বলেছি সুন্দরবনের বাঘ গণনা, এটা একটা স্পেসিফিক কেসের কথা বলেছি। সুন্দরবনের বাঘ গণনা অর্থাৎ যাদেরকে প্রশ্ন করলেও ক্রাইম রিপোর্ট যিনি ক্রাইম করবেন সেখানে প্রশ্ন করার সুযোগ আছে, সে প্রশ্ন করতে পারেন, সে উত্তর দিতেও পারে, সে ভুল উত্তর দিতে পারে, সঠিক উত্তর দিতে পারে, অন্য কিছু হতে পারে। কিন্তু এমন কিছু বিষয়গুলো আমাদের সম্মুখীন হতে হয় যেখানে প্রশ্ন করার কোনো সুযোগ নেই, অর্থাৎ প্রশ্ন করলে সেখান থেকে কোনো উত্তর পাওয়ারই সুযোগ নেই। যেমন হচ্ছে যে আমরা যদি মনে করি যে সুন্দরবনের বাঘ গণনা করতে চাই, এখন বাঘ গণনা করার জন্য যদি আমরা প্রশ্ন করি বাঘের কাছে, বাঘ গণনা যেহেতু করবো তাহলে পরে আমাদের রেসপন্ডেন্ট অর্থাৎ উত্তরদাতা হবে কি বাঘ। তাহলে পরে বাঘ যদি গণনা করতে চাই তাহলে পরে এই বাঘের কাছে যদি আমরা প্রশ্ন করতে চাই তাহলে কি কোনো উত্তর পাওয়া যাবে? যদি বলা হয় বাঘ মামা তোমাদের কি অবস্থা, শরীরে স্বাস্থ্যগত অবস্থা কেমন, তোমাদের কি খাবার দাবার ঠিক মতো পাও কিনা, তোমাদের বংশবৃদ্ধি ঠিক মতো হচ্ছে কিনা, মানুষের দ্বারা অত্যাচারিত হচ্ছে কিনা, এই ধরনের যদি আমরা প্রশ্ন করি তাহলে কোনো উত্তর পাবো? উত্তর পাওয়ার কোনো সুযোগ নেই। কারণ হচ্ছে যে তারা কথা বলতে পারে না, মানুষের ভাষা বোঝে না। তো সেক্ষেত্রে এই ধরনের ক্ষেত্রগুলোতে হচ্ছে যে যেখানে রেসপন্ডেন্টের কাছে প্রশ্ন করার কোনো সুযোগ নাই বা উত্তরদাতার কাছে প্রশ্ন করার কোনো সুযোগ নেই, শুধুমাত্র সেখানে পর্যবেক্ষণ পদ্ধতিটাই একমাত্র উপায় যেখানে তাদেরকে ফলো করতে হবে। ফলো করে তাদের থেকে তাদের আচার আচরণকে থেকে তথ্য সংগ্রহ করতে হবে বা তাদের বৈশিষ্ট্যগুলোকে অধ্যয়ন করার সুযোগ আমাদের তৈরি হতে পারে। তো সেক্ষেত্রে যে আমরা তাহলে বললাম যে যেসব ক্ষেত্রগুলোতে প্রশ্ন করলেও উত্তর পাওয়ার কোনো সুযোগ নাই, অথবা প্রশ্ন করলে যেমন ক্রাইম রিপোর্টের কথা বললাম, তো অনুসন্ধানী প্রতিবেদনের কথা বললাম, তো অনুসন্ধানী প্রতিবেদনগুলোতে প্রশ্ন করলে উত্তর পাওয়া যেতে পারে, কিন্তু এখানে রিস্ক আছে। রিস্কটা কি? তাই যদি কোনো ক্রিমিনালের কাছে যে প্রশ্ন করতে যাওয়া হয় সেখানে তার প্রাণ নাশের একটা হুমকি থাকতে পারে, সেখানে তারা অনেক বিভিন্ন পেশি শক্তি বা বিভিন্ন ভাবে তারা বল প্রয়োগ করতে পারে, তাদেরকে হুমকি দেখাইতে পারে। এই যে সেখানে একটা রিস্কের বিষয়টা থেকে যায়। তো সেক্ষেত্রে এই রিস্কের বিষয়কে ওভারকাম করার জন্য তাদেরকে এই আমরা আগের দুইটা পদ্ধতিকে অনুসন্ধান মানে অ্যাপ্লাই না করে আমরা যদি এক্ষেত্রে এই যে সরাসরি পর্যবেক্ষণ পদ্ধতি অবলম্বন করি তাহলে পরে সেক্ষেত্রে রিস্কের বিষয়টা একেবারে যে থাকে না তা না, কিন্তু যদি হঠাৎ করে সে টের পেয়ে যায় বা যাকে দিয়ে আমরা অনুসন্ধান করতে যাচ্ছি সে যদি টের পেয়ে যায় তাহলে পরে সেক্ষেত্রে রিস্কের বিষয়টা চলে আসে। কিন্তু যদি টের না পেয়ে যায় আগে থেকে তাহলে পরে সেখান থেকে কিন্তু আর হচ্ছে যে তেমন কোনো রিস্ক নাই। কিন্তু অন্য পদ্ধতিগুলো আগে যে দুটো পদ্ধতির কথা বলেছি সেখানে যদি আমরা করতে চাই সরাসরি তার সম্মুখীন হতে হবে, অর্থাৎ ওই যার অভিযুক্ত ব্যক্তি যাকে অভিযুক্ত মনে করে তা তথ্য সংগ্রহ করতে যাওয়া হচ্ছে সেখানে তাকে যে প্রশ্ন করতে গেলে একটা ঝুঁকির সম্মুখীন হতে হবে। তো আমরা উদাহরণ দেখলাম, উদাহরণ নিয়ে কথা বললাম। এখন এর সুবিধা, সরাসরি পর্যবেক্ষণ তথ্য সংগ্রহকারী সরাসরি পর্যবেক্ষণ পদ্ধতির সুবিধা কি? গুণবাচক তথ্য সংগ্রহ করতে এই পদ্ধতি বেশ সুবিধাজনক। গুণবাচক তথ্য কি? আমরা আগের ক্লাসটাতে 2 নং ক্লাসে আমরা গুণবাচক তথ্য নিয়ে কথা বলেছি। গুণবাচক তথ্য যে তথ্যগুলোকে সংখ্যায় প্রকাশ করা যায় না তাদেরকে বলা হচ্ছে গুণবাচক তথ্য। তো গুণবাচক তথ্য সংগ্রহ করতে এই পদ্ধতি বেশ সুবিধাজনক। এই পদ্ধতিতে সময়, অর্থ, জনবল কম লাগে। সময়, অর্থ এবং জনবল এবং অর্থ এটা তো একেবারে বোঝা যাচ্ছে যে কম লাগে। কারণ হচ্ছে জনবল হচ্ছে যে যিনি তথ্য সংগ্রহকারী তিনি নিজেই কি করবেন, এটাকে তথ্য সংগ্রহ করবেন এবং সেখানে জনবল খুব একটা মানে প্রয়োজন হয় না। যে একজন তথ্য সংগ্রহকারী বা গবেষক যদি একজন হয় তাহলে একজনই সেই তথ্য সংগ্রহ করবেন, সেক্ষেত্রে জনবলের এবং অর্থ যেহেতু একজন যত ম্যান পাওয়ার যত কম লাগবে সেখানে অর্থের বিষয়টা একটু কমে আসবে। এবং সময়, এখানে যেহেতু গবেষক নিজেই করবে কাজটা সেহেতু সময় ক্ষেপণ হওয়ার সম্ভাবনা কম, যে এখানে অনর্থক কাল বিলম্ব বা কালক্ষেপণ করার যে বিষয়টা এটা এই পদ্ধতিতে আমাদের নাই বললেই চলে। তারপর নির্ভুল তথ্য পাওয়া যায়, যেহেতু গবেষক নিজে বা তথ্য সংগ্রহকারী নিজে উপস্থিত থাকবেন এবং তার নিজস্ব বুদ্ধি বিবেচনা দিয়ে এটা
তথ্য সংগ্রহ করবেন, তার বলে নির্ভুল হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। কারণ হচ্ছে যে এখানে নির্ভুল তথ্য পাওয়াটাই সবচেয়ে বেশি কারণ হচ্ছে যে যিনি তথ্য সংগ্রহ করবেন তিনি যদি স্যাটিসফাইড বা সন্তুষ্ট না হন তাহলে পরে সেই তথ্য লিপিবদ্ধ করবেন না, যার কারণে এখানে সঠিক তথ্য পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি হবে। তো এইগুলো সুবিধার কথা বললাম, কিছু অসুবিধাও আছে। অসুবিধাগুলো কি? অসুবিধার কথা যদি বলতে চাই তাহলে পরে ব্যাপক অনুসন্ধানের ক্ষেত্রে পদ্ধতি প্রয়োগ করা যায় না। ব্যাপক অনুসন্ধান যদি দেশব্যাপী বা কোনো একটা বিভাগীয় তথ্য সংগ্রহ করতে চাই তাহলে পরে এই পদ্ধতি কোনো কাজে লাগবে না। এই পদ্ধতিতে তথ্য সংগ্রহ করা দুরূহ ব্যাপার হয়ে যাবে। তো এক্ষেত্রে তথ্য সংগ্রহ করা একটু জটিল হয়ে যাবে। জটিল হয়ে যাবে মানে অনেক সময় লাগবে। এইভাবে তথ্য সংগ্রহ করা আসলেই একেবারে প্রায় অসম্ভব হয়ে যাবে। 2 নম্বর যেটা, যে ব্যক্তিগত দুর্বলতা ও পক্ষপাতিত্বের সুযোগ থাকে। ব্যক্তিগত দুর্বলতা অর্থাৎ যাকে নিয়ে অনুসন্ধান করতে যাচ্ছে তাকে কেউ যিনি তথ্য সংগ্রহকারী তিনি হচ্ছে যে যেটা করতে পারেন সেটা যে একটা খারাপ মানুষকে ভালো বলার জন্য সে স্বপ্রণোদিত হয়ে কাজটা করতে পারেন, যে সে আসলে যা না তাই সেইভাবে উপস্থাপন করা, ভালোকে মন্দ হিসেবে উপস্থাপন করা, আবার মন্দকে ভালো হিসেবে উপস্থাপন করার। এই যে ব্যক্তিগত, আমি তথ্য সংগ্রহ করতে গেলাম, তো আমি যে ব্যক্তি নিয়ে তথ্যটা সংগ্রহ করতে চাই সে ব্যক্তি আমার আগে থেকেই পরিচিত, তার থেকে আগে সে আমাকে তার প্রতি আমার একটা দুর্বলতা সিম্পৃতি আছে, তো তার কাছে আমি কি করতে পারি, সেখানে হচ্ছে যে তাকে সঠিক তথ্যটা না উপস্থাপন না করে, সঠিক তথ্যকে না রেকর্ড করে আমরা ভুল তথ্য বা তার পক্ষ অবলম্বন করে আমরা তথ্য সংগ্রহ করতে পারি। তাহলে পরে এক্ষেত্রে আছে যে ব্যক্তিগত দুর্বলতার জন্য এবং পক্ষপাতিত্বের যে সুযোগটা থাকলো, যার কারণে ভুল তথ্য পরিবেশিত হওয়ার সম্ভাবনা থাকবে এই পদ্ধতিতে। তো এই এবং 3 নম্বর যেটা বিষয়টা আমরা বলছি হচ্ছে ঝুঁকিপূর্ণ হতে পারে। আমরা বললাম যে খারাপ মানুষ, যা অভিযুক্ত ব্যক্তি, সে যদি অভিযুক্ত ব্যক্তি যদি সত্যি সে গিলটি হয়, অপরাধী হয়, তাহলে পরে সে নানাভাবে চাপ প্রয়োগ করতে পারে, বল প্রয়োগ করতে পারে, তার হুমকি দেখাইতে পারে, বা জীবন নাশের হুমকি থাকতে পারে, সেখানে ফিজিক্যাল এবং মেন্টাল টর্চার হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাহলে আমরা যে কথাটা বলতে যাচ্ছি, তাহলে পরে সে ব্যক্তিগতভাবে গবেষক ব্যক্তিগতভাবে সে বা শারীরিকভাবে বা মানসিকভাবে টর্চার হওয়ার বা হ্যারেস হওয়ার সুযোগ থাকে এই পদ্ধতিতে। তো এইটা একটা এই বিষয়টা একটু আগে থেকে বিবেচনা করার প্রয়োজন হতে পারে, যে সঠিকভাবে বা ঝুঁকি হতে পারে কিনা, তার নিজের সেফটি কতটুকু হবে, এই বিষয়টাকে সে আগে থেকেই বিবেচনা করার প্রয়োজন হতে পারে, সতর্কতা অবলম্বন করা প্রয়োজন হতে পারে। এটা হচ্ছে আমরা যে এই তথ্য সংগ্রহকারীর সরাসরি পর্যবেক্ষণ পদ্ধতি, তথ্য সংগ্রহকারী সরাসরি পর্যবেক্ষণ পদ্ধতির অসুবিধার কথা বললাম। তাহলে পরে আমরা তথ্য পদ্ধতিটা কি সেটা জানলাম, তার উদাহরণ দেখার চেষ্টা করলাম, সুবিধা এবং অসুবিধা নিয়ে কথা বললাম। এখন আমরা পরবর্তী যে পদ্ধতি, সেই পদ্ধতি নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে যে গণনাকারীর মাধ্যমে অনুসন্ধান। গণনাকারীর মাধ্যমে অনুসন্ধান বলতে আমরা কি বোঝাতে যাচ্ছি? এই পদ্ধতি তথ্য সংগ্রহকারী প্রয়োজনীয় তথ্যের একটি প্রশ্নমালা ইংরেজি হচ্ছে কোশ্চেনিয়ার নিয়ে উত্তরদাতার সাথে, যিনি রেসপন্ডেন্ট অর্থাৎ যিনি উত্তর দিবেন তার সাথে সাক্ষাৎ করেন এবং জিজ্ঞাসার মাধ্যমে তথ্য সংগ্রহকারী নিজেই উত্তর লিপিবদ্ধ করেন। তাহলে পরে উত্তর প্রশ্নমালা নিয়ে যাবে যিনি উত্তর দিবেন তার কাছে, অর্থাৎ যার কাছ থেকে তথ্য সংগ্রহ করতে চায় তার কাছে একটা প্রশ্নমালা নিয়ে যাবেন। প্রশ্নমালা নিয়ে তার সাথে সরাসরি সাক্ষাৎ করবেন এবং তাকে প্রশ্নমালা তার হাতে না ধরাই দিয়ে, উত্তরদাতার হাতে না ধরাই দিয়ে প্রশ্নমালা থেকে তথ্য গণনাকারী বা তথ্য সংগ্রহকারী সে নিজে জিজ্ঞাসাবাদ করবেন এবং উত্তরদাতা যে তথ্য দিবেন সে তথ্য সে নিজেই লিপিবদ্ধ করবেন। লিপিবদ্ধ করার যে পদ্ধতি, এই পদ্ধতিটিকে বলা হচ্ছে গণনাকারীর মাধ্যমে অনুসন্ধান। তাহলে পরে এই যে পদ্ধতি ব্যাপক অনুসন্ধানের ক্ষেত্রে, যেমন আদমশুমারি, কৃষিশুমারি, এই পদ্ধতিতে তথ্য সংগ্রহ করা যায়। তোমরা আদমশুমারির কথা জানো, আদম অর্থাৎ মানুষ, শুমারি অর্থাৎ গণনা অর্থাৎ মানুষ গণনা, যে আদমশুমারি ও গৃহ গণনা নামে আমাদের প্রতি 10 বছর অন্তর বাংলাদেশে আদমশুমারি ও গৃহ গণনা হয়ে থাকে। তো আগামী 2021 সালে সম্ভবত আবার হওয়ার কথা, যদি পরিস্থিতি সবকিছু ঠিক থাকে, তাহলে আবার 2021 সালে হবে। তো এইভাবে হচ্ছে যে আদমশুমারি হয়ে থাকে। আদমশুমারিতে দেখো বৃহৎ একটা কার্যক্রম, সারা বাংলাদেশ ব্যাপী একটা কার্যক্রম। এই কার্যক্রমে হচ্ছে গণনাকারী নিয়োগ করা ছাড়া এখানে
আগের যে পদ্ধতির কথা বলেছি সেই পদ্ধতিতে যেমন হচ্ছে পর্যবেক্ষণ পদ্ধতি, একটু আগে যেটা বললাম পর্যবেক্ষণ পদ্ধতির মাধ্যমে অনুসন্ধান, এই পদ্ধতি এই আদমশুমারি বা কৃষিশুমারি বা অন্যান্য আরো যে বড় লার্জ স্কেল যে সার্ভে গুলা হয় সেগুলাতে তোমার হচ্ছে যে তথ্য সংগ্রহ করা সম্ভব হয় না। আদমশুমারি যেটা, আর তোমাদের একটা কথা তোমাদের আলোচনা হয়েছে কিনা বুঝতে পারছি না, সেটা যে তোমার হচ্ছে শুমারি এবং জরিপ এই দুটা নিয়ে কথা হয়েছে কিনা আমার সঠিক আমি বুঝতে পারছি না যে এটা হয়েছে কিনা তোমাদের শুমারি এবং জরিপ নিয়ে কথাবার্তা। শুমারিটা হচ্ছে যেটা সম্পূর্ণ পপুলেশন, পুরো পপুলেশন যেটা আছে সমগ্র যা আছে পুরো সমগ্র থেকে তথ্য সংগ্রহ করা, যেটা এটা আছে শুমারি। আর হচ্ছে যেটা যে সমগ্র থেকে কিছু অংশ সিলেক্ট করে, অর্থাৎ নমুনা থেকে যদি তথ্য সংগ্রহ করা হয় সেটাকে বলা হয় জরিপ। তাহলে পরে শুমারি এবং জরিপের মধ্যে পার্থক্য তোমাদের ইতিমধ্যে আলোচনা হওয়ার কথা, যদি না হয় তাহলে একটু ধারণা দিয়ে দিলাম। যেটা যে শুমারি বলতে আমরা বুঝি হচ্ছে যে যেটা পুরো সমগ্র থেকে তথ্য সংগ্রহ করতে হবে, আর যদি জরিপ যাকে বলবো সেটা হচ্ছে যে জরিপকে আমরা সাধারণত নমুনা জরিপ বলে থাকি। নমুনা থেকে সমগ্র থেকে তথ্য সংগ্রহ না করে নমুনা থেকে তথ্য সংগ্রহ করার যে কাজটা সেটাকে বলা হচ্ছে নমুনা জরিপ বা শুধু জরিপ বা সার্ভে। তো তাহলে আমরা বলছি ব্যাপক অনুসন্ধানের ক্ষেত্রে, ব্যাপক অনুসন্ধান বলতে যেহেতু এটা আদমশুমারি মানে কি পুরো সমগ্র থেকে তথ্য সংগ্রহ করতে, সমগ্র মানে বাংলাদেশের যত জনগণ আছে সবার থেকে তথ্য সংগ্রহ করতে হবে, তার জন্য এটা আদমশুমারি বলা হয়। আদম অর্থাৎ মানুষ আর শুমারি অর্থাৎ গণনা, পুরো সমগ্র থেকে যে তথ্য সংগ্রহ করা, পুরো বাংলাদেশের যত মানুষ বসবাস করে, যত মানুষ আছে, তো সবাই বাংলাদেশি দেশি হিসেবে যারা আছে তাদের সবার থেকে তথ্য সংগ্রহ করার জন্য যে পদ্ধতি সেটাই হচ্ছে আদমশুমারি। এখন এই পদ্ধতিতে প্রশ্নপত্র বেশ সহজ, সাবলীল, বাস্তবমুখী এবং গণনাকারীকে প্রশিক্ষণ প্রাপ্ত হওয়া উচিত। উচিতের কথা বলছি যে এই পদ্ধতিতে প্রশ্নপত্র, যেহেতু একটা গণনাকারী নিয়োগ করতে হয়, গবেষক নিজে এখানে উপস্থিত থাকেন না, গণনাকারী নিয়োগ করার মাধ্যমে এই একটা প্রশ্নপত্র গবেষক তৈরি করে দেন, যিনি ব্যক্তি বা প্রতিষ্ঠান তথ্য সংগ্রহ করতে চায় সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রশ্নমালা তৈরি করে দেন, কোশ্চেনিয়ার তৈরি করে দেন। কোশ্চেনিয়ার নিয়ে সরাসরি সেখান থেকে গণনাকারী নিয়োগ করার মাধ্যমে সেখানে তাদের হাতে প্রশ্নপত্র দেওয়া হয়, তারা প্রশ্ন করে প্রশ্ন আর উত্তর লিপিবদ্ধ করেন। তো এক্ষেত্রে যে প্রশ্নটা সহজ হওয়া বাঞ্ছনীয়, সহজ সাবলীল, মানে সহজ ভাষায় সাবলীল ভাষায় যাতে এবং বাস্তবমুখী, এমন প্রশ্ন করা যাবে না যেটা যে বাস্তবমুখী না, অবাস্তব কোনো প্রশ্ন করা যাবে না। এবং গণনাকারীকে প্রশিক্ষণ প্রাপ্ত হওয়া উচিত। কারণ কি, গণনাকারী যদি প্রশিক্ষণ প্রাপ্ত না হয় তাহলে প্রশ্নমালা যে থাকবে সেই প্রশ্নগুলা উত্তরদাতার কাছে বুঝাইতে ভালো করে বুঝাই বলতে পারবে না, উপস্থাপন করতে পারবে না। সেক্ষেত্রে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হলো, প্রশ্নের যে অন্তর্নিহিত অর্থ, সেই অর্থটাকে সঠিকভাবে ক্লিয়ার যদি করতে না পারে উত্তরদাতার নিকটে, তাহলে পরে সেখান থেকে ভালো ফলাফল পাওয়া যাবে না বা ভুল তথ্য সংগৃহীত হওয়ার বিষয়টা থাকে। যার কারণে বলছি সহজ ভাষায় সেটা হবে, সাবলীল হতে হবে এবং বাস্তবমুখী হতে হবে। অবাস্তব কোন প্রশ্ন করলে পারে কোন উত্তরদাতা উত্তর দিবে না, যার কারণে সেখান থেকে উত্তর পাওয়া যাবে না। আর হচ্ছে যে কোন প্রশ্নমালা তৈরি করার পর কোনো একটা যদি একাধিক প্রশ্ন থাকে, সেখানে কোনো একটা প্রশ্নের উত্তর যদি ইনকমপ্লিট থাকে তাহলে পরে সেই ইনকমপ্লিট প্রশ্নমালা নিয়ে পরবর্তীতে গবেষণা কার্যক্রম পরিচালনা করা যায় না, বা পরবর্তীতে ওটাকে বাতিল করে দিতে হয়। যার কারণে যে সমস্ত তথ্যগুলো যেন প্রশ্নমালা যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের উত্তরের জন্য ঠিকঠাক ভাবে মানে লিপিবদ্ধ করা হয় বা মানে তথ্য সংগৃহীত হয়, এদিকে বিশেষভাবে মনোযোগী হওয়া প্রয়োজন। যার কারণে গণনাকারীকে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হয়। এখন উদাহরণ দিতে যাই, আমরা আগেই বললাম আদমশুমারি যে গণনাকারীর মাধ্যমে তথ্য সংগ্রহ যে করা হয়, এটা হচ্ছে যে আদমশুমারি, কৃষিশুমারি, এই ধরনের খানা জরিপ, এই যে এই নামগুলো তোমরা ইতিমধ্যে শুনে থাকবে। আদমশুমারি এবং কৃষিশুমারির কথা তো প্রায় শুনে থাকবে, এগুলা ছোটকাল থেকে আমরা সবাই পরিচিত এই দুইটা শব্দের সাথে। এখানে এই আদমশুমারি যেটা হয় গণনাকারী নিয়োগ করা হয়, এবং কৃষিশুমারি যেগুলো এগুলোতেও গণনাকারী নিয়োগ করা হয়, নিয়োগ করে সেখান থেকে তথ্য সংগ্রহ করা হয়। আদমশুমারি পরিচালনাকারী কোন সংস্থা তোমরা কি বলতে পারবা? আমাদের দেশের আদমশুমারি পরিচালনা করার জন্য একটা সংস্থা আছে, একটা সরকারি একটা প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানটার নাম কি কেউ বলতে পারবা? আমি বলে দিই তোমাদের সাথে যে এটা হচ্ছে যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নামে একটা সরকারি প্রতিষ্ঠান আছে। সেই প্রতিষ্ঠানই বাংলাদেশের আদমশুমারি পরিচালনা করে।
যেটা বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স বিবিএস নামে পরিচিত, বিবিএস নামে পরিচিত, তার আদমশুমারি, কৃষিশুমারি এই ধরনের বাংলাদেশে যত শুমারি হয় এগুলা ম্যাক্সিমামই বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিচালনা করে থাকে। এখন আসি আমরা সুবিধা। এই পদ্ধতির কি সুবিধা আছে, আদৌ কোনো সুবিধা আছে কিনা, বা থাকলে কি ধরনের সুবিধা আছে? ব্যাপক অনুসন্ধানের ক্ষেত্রে এই পদ্ধতি বেশ সুবিধাজনক। আমরা আগের পদ্ধতি যেটা বলছিলাম যে সরাসরি ব্যক্তিগত পর্যবেক্ষণ, সেই পদ্ধতিতে বলছিলাম ব্যাপক অনুসন্ধানের ক্ষেত্রে এই পদ্ধতি সুবিধাজনক না, খুব একটা প্রায় অসম্ভবের কথা বলছিলাম। কিন্তু আবার দেখো, এই যে গণনাকারী নিয়োগ করলে পরে আমরা ব্যাপক অনুসন্ধান অর্থাৎ বৃহৎ স্কেলের যদি কোনো তথ্য সংগ্রহ প্রয়োজন হয়, তাহলে পরে এক্ষেত্রে এই গণনাকারী নিয়োগ করে তথ্য সংগ্রহ করা অত্যন্ত সুবিধাজনক হবে। 2 নম্বর যেটা হচ্ছে যে উত্তরদাতাকে অনুসন্ধানের উদ্দেশ্য, কি উদ্দেশ্যে অনুসন্ধান করা হবে এবং প্রশ্নের জটিলতা বিশদভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝিয়ে দিলে সঠিক তথ্য সংগ্রহ করা যায়। এখানে একটা কথা আছে, একটা কন্ডিশন আছে, দেখো, উত্তরদাতাকে অনুসন্ধানের উদ্দেশ্য এবং প্রশ্নের জটিলতা বিশদভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝিয়ে দিতে হবে। বুঝিয়ে যদি দিতে পারি তাহলে পরে সঠিক উত্তর সংগৃহীত হতে পারে, সঠিকভাবে তথ্য সংগৃহীত হতে পারে। কিন্তু যদি বুঝিয়ে দিতে না পারে তাহলে পরে সঠিকভাবে তথ্য সংগৃহীত হওয়ার সম্ভাবনা কম। তার মানে আমরা সেজন্য আমরা বলেছিলাম যে যিনি গণনাকারী তাকে অবশ্যই প্রশিক্ষণ প্রাপ্ত হওয়া উচিত। যদি প্রশিক্ষণ প্রাপ্ত না হয় তাহলে পরে প্রশ্নের জটিলতা যদি হয়, কোনো প্রশ্ন যদি উত্তরদাতা বুঝতে না পারে তাহলে তাকে অবশ্যই বুঝিয়ে দেওয়ার সক্ষমতা তার থাকতে হবে। যদি বুঝাই দেওয়ার সক্ষমতা যদি না থাকে তাহলে পরে সেক্ষেত্রে প্রশ্নের সঠিক উত্তর পাওয়ার সম্ভাবনা খুবই কম। তারপর হচ্ছে যে অনুসন্ধানের উদ্দেশ্য কি উদ্দেশ্যে আমরা বলেছি যে কোনো অনুসন্ধান করার জন্য একটা সুনির্দিষ্ট একটা উদ্দেশ্য সামনে রেখে তথ্য সংগ্রহ করা হয়। তো এই সুনির্দিষ্ট সে যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যটা কি? এই উদ্দেশ্যটা উত্তরদাতা যিনি উত্তর দেবেন, রেসপন্ডেন্ট যিনি, তাকে অবশ্যই ভালো করে বুঝাই বলতে হবে। যদি ভালো করে বুঝাই বলা যায় তাহলে পরে তথ্য সংগ্রহিত, সঠিক তথ্য সংগ্রহ করা। আর যদি উদ্দেশ্য সঠিকভাবে বুঝাই দেওয়া না যায় বা বোঝাতে সক্ষম না হয় তাহলে পরে সে উত্তরদাতা ভুল ভালো তথ্য দিবে, উনি সেভাবে তথ্য দিতে চাইবে না, অথবা ভুল তথ্য দিবে, অথবা অনিচ্ছা প্রকাশ করবে। এই ধরনের জটিলতার সম্মুখীন হতে হবে। 3 নম্বর হচ্ছে এতে ভুলের সম্ভাবনা কম থাকে। কারণ কি ভুলের সম্ভাবনা কম থাকার কারণ হচ্ছে যে যেহেতু গণনাকারী সরাসরি উত্তরদাতার সম্মুখীন হবেন, সেখানে যদি মিসলিডিং হয়ে যায় বা মানে ভুল বোঝাবুঝি তৈরি হয়, সেখানে যিনি গণনাকারী, যিনি তথ্য সংগ্রহ করতে গিয়েছেন, অনুসন্ধানকারী, তিনি সেই ভুল বোঝাবুঝিটা নিরসন করবেন। নিরসন করলে পরে সঠিক তথ্য পাওয়ার সম্ভাবনা থাকে। আর যদি সঠিক বুঝাই দিতে না পারেন তাহলে ভুল তথ্য সম্ভাবনা। এতে যেহেতু আমরা ধরে নিই এটা একজন প্রশিক্ষণ প্রাপ্ত বা দক্ষ লোকই এই ক্ষেত্রে গণনাকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়, যার কারণে ভুলের সম্ভাবনা খুব কম থাকে। এখন আমরা দেখি এর অসুবিধা কি। অনুসন্ধানের উদ্দেশ্য, প্রশ্নের জটিলতা, আমরা যেটা আগে বললাম, বিশদভাবে যদি বিশ্লেষণ করে উত্তরদাতাকে বুঝিয়ে দিতে না পারি তাহলে পরে কি হবে, সঠিক উত্তর পাওয়ার সম্ভাবনা কম থাকবে, অথবা উত্তরদাতা উত্তরই দিতে চাইবেন না। উত্তরদাতা তিনি উত্তর দিতে চাইবেন না, অস্বীকৃতি জানাবেন যে না, আমি এই ধরনের উত্তর দিতে পারবো না, বা আমি এটা বুঝতেছি না, আমি এটা পারবো না, আমি দিব না দিলে তো মানে সেক্ষেত্রে একটা মানে আমরা আমাদের যে রেসপন্ডেন্ট তাকে বুঝাই যদি না দিতে পারি, প্রশ্নের জটিলতা যদি না দিতে পারি, তা মানে ব্যাখ্যা করতে না পারি, তাহলে পরে আমরা সঠিকভাবে তথ্য সংগৃহীত হবে না। তারপরে 2 নম্বর যে অপশন সেটা হচ্ছে অত্যন্ত ব্যয়বহুল পদ্ধতি। অত্যন্ত ব্যয়বহুল কেন? কারণ হচ্ছে সারা দেশে এটা বড় স্কেলে, আমরা আগেই বলে নিয়েছি, লার্জ স্কেলে এই ধরনের সার্ভেগুলো হয়ে থাকে। লার্জ স্কেলে সার্ভে অথবা সেন্সাস, শুমারি যেটা, সেটা ইংরেজি আছে সেন্সাস, আর আছে জরিপ যেটা সার্ভে। সেন্সাস মূলত সেন্সাসের ক্ষেত্রে এটা যেহেতু লার্জ স্কেল, আমরা বলছি সমগ্র পপুলেশনের থেকে তথ্য সংগ্রহ করতে হয়, বা বড় স্কেলের একটা যদি নমুনা জরিপও হয়ে থাকে, সেটা যদি বড় স্কেলের হয়ে থাকে, যেখানে মেলা অনেক গণনাকারী নিয়োগ করতে হয়, যার কারণে এটা তো অত্যন্ত ব্যয়বহুল পদ্ধতি। 3 নম্বর যে অসুবিধা সেটা হচ্ছে যে গণনাকারী প্রশিক্ষণ প্রাপ্ত বা দক্ষ না হলে ভুল তথ্য সংগৃহীত হবে। গণনাকারী নিজেই যদি না বোঝে কি উদ্দেশ্যে আমরা এটা এই তথ্য সংগ্রহ করছি, আবার বা প্রশ্নের জটিলতা, প্রশ্নকর্তা প্রশ্নে কি বোঝাতে চাইছে, এটা যদি গণনাকারী নিজেই না বোঝে, তাহলে পরে সে যদি আগে থেকেই যদি প্রশিক্ষণ দেওয়া না হয় বা দক্ষ না হয়, তাহলে পরে ভুল তথ্য দিলে তো ভুল তথ্য যদি দেয় তাহলে পরে সে ধরতে পারবে না, বুঝতে পারবে না, যার কারণে ভুল তথ্য সংগৃহীত হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি থাকে, যদি না প্রশিক্ষণ প্রাপ্ত বা দক্ষ না হয়। এই ছিল আমার মূলত অসুবিধার কথা।
এখন আমরা পরবর্তী পদ্ধতির দিকে যাই। আমার জন্য ডাকযোগে প্রশ্নপত্র প্রেরণ পদ্ধতি। ডাকযোগে প্রশ্নপত্র প্রেরণ পদ্ধতি, আমরা তথ্য সংগ্রহ করা, প্রাথমিক তথ্য সংগ্রহ করার পদ্ধতি নিয়ে আলোচনা করছি। তো আমরা গত ক্লাসেও আলোচনা করেছিলাম কিছুটা, আজকে তার বাকি অংশটা দেখছি। প্রাথমিক তথ্য সংগ্রহের পদ্ধতি সমূহ, তার পদ্ধতিগুলো স্পেসিফিক ভাবে আলাদা আলাদা ভাবে আলোচনা করার চেষ্টা করছি। তো এখন আমরা দেখি ডাকযোগে প্রশ্নপত্র প্রেরণ পদ্ধতি কি। এই পদ্ধতিতে গবেষণার বিষয়বস্তুর উপর একটি সহজ সরল প্রশ্ন তৈরি করে ফেরত খাম সহ ডাকযোগে উত্তরদাতার কাছে প্রেরণ করা হয় এবং এই মর্মে অনুরোধ করা হয় যেন তারা প্রশ্নপত্র প্রেরণ করে সবসময় ফেরত পাঠান। তাহলে কি বললাম এখানে দেখো, একটি প্রশ্নপত্র তৈরি করতে হবে, কোশ্চেনিয়ার তৈরি করতে হবে, যেটা তৈরি করে ফেরত খাম সহ, ফেরত খাম কেন, যার কাছে আমরা তা পাঠাবো ডাক টিকিট সহ, অর্থাৎ তাকে যেন এইটা ফেরত পাঠানোর জন্য অতিরিক্ত কোনো অর্থ খরচ করতে না হয়, যেন সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ করে তারপরে আমরা যেন একটা প্রশ্নপত্র একটা খামে দেবো, ওই খামের ভিতরে আবার ফেরত খাম রিটার্ন টিকিট সহ রিটার্ন টিকিট সহ একটা খাম যাতে দিতে পারি, যাতে ওই খামে আবার ওই প্রশ্নপত্রটা পূর্ণ করে ফিল আপ করে উত্তরদাতা মানে গবেষকের কাছে ফেরত পাঠাতে পারেন। এবং তাকে অনুরোধ করতে হবে যেন তারা প্রশ্নপত্রগুলো সঠিকভাবে পূরণ করে এবং সঠিক সময়ের মধ্যে ফেরত পাঠায়। যদি এভাবে তথ্য সংগ্রহ করা হয় তাহলে তাকে বলা হবে ডাকযোগে প্রশ্নপত্র প্রেরণ পদ্ধতি। তাহলে আমরা এখানে কয়েকটা কথা বললাম। দেখো যে প্রথম ডাকযোগে প্রশ্নপত্র প্রেরণ পদ্ধতিতে যদি তথ্য সংগ্রহ করতে যাই তাহলে আমাদের কয়েকটা বিষয়কে এখানে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে একটাকে প্রথমে যে কাজটা করতে হবে, একটা সহজ সরল সাবলীল এবং বাস্তবধর্মী প্রশ্নপত্র তৈরি করতে হবে। প্রশ্নপত্র বা কোশ্চেনিয়ার তৈরি করতে হবে। 2 নম্বর হচ্ছে যে এটাকে ডাকযোগে পাঠানোর ব্যবস্থা করতে হবে। কিভাবে? সেটা একটা ফেরত খাম সহ ডাক টিকিট যুক্ত ফেরত খাম সহ উত্তরদাতার কাছে প্রেরণ করতে হবে এবং তাকে অনুরোধ করতে হবে কি অনুরোধ করতে হবে যে যেন প্রশ্নপত্রটা সঠিকভাবে পূরণ করে এবং সঠিক সময়ে ফেরত পাঠায়। অর্থাৎ সঠিকভাবে পূরণ করে এই কথার অর্থ আমরা কি বোঝাতে চাচ্ছি, যাতে সঠিকভাবে প্রশ্নের যে তথ্যটাই চাওয়া হয়েছে সেই তথ্যটাই যেন দেয়, আর কোনো প্রশ্নটা যেন যে প্রশ্নটা তার ফেভারে গেল সেটা পূরণ করলো, আর যেটা তার ফেভারে গেল না বা সে সেটা পূরণ করলো না, এমন যেন না হয়, অর্থাৎ ইনকমপ্লিট না থাকে। প্রশ্নপত্রে যে যতগুলো প্রশ্ন থাকবে সবগুলো যেন সঠিকভাবে পূরণ করে, কোনোটা পূরণ করলো না, এই ধরনের যেন না হয়। যার কারণে এই অনুরোধটুকু তাকে করতে হবে, রিকোয়েস্ট করতে হবে। এই রিকোয়েস্ট এবং সঠিক সময়ে হয়তো তাকে প্রশ্ন পাঠানো হলো, তিনি পাওয়ার পরে সেটা সঠিক সময়ের মধ্যে পূরণ করলো না বা সঠিক সময় ফেরত পাঠালো না, তাহলে পরে আমাদের যে কাজটা হবে সেটা যে সঠিক সময় যেহেতু ফেরত পাঠালেন না, তাহলে পরে সেখান দিয়ে আমাদের কোনো সেই গবেষকের গবেষণা অনাকাঙ্ক্ষিতভাবে বিলম্বিত হয়ে যাবে। সঠিক সময় তথ্য না পেলে পরে সঠিক সময় গবেষণা শেষ হবে না। যদি এই ধরনের পদ্ধতি অবলম্বন করে যদি প্রাথমিক তথ্য সংগ্রহ করে থাকি তাহলে পরে সেটাকে বলা হবে ডাকযোগে প্রশ্নপত্র প্রেরণ পদ্ধতি। এখন আসি আমরা উদাহরণ কি হতে পারে। যে কোনো উন্নত দেশে এই পদ্ধতিতে নানাবিধ জরিপ করা হয়। আমরা বলছি উন্নত দেশগুলোতে এই পদ্ধতিতে নানা ধরনের জরিপ করা হয়। তার মধ্যে কি, যেমন ধরো সাধারণ সর্দি জ্বরে শতকরা কতজন মানুষ ওষুধ সেবন করেন। আমাদের উদ্দেশ্যটা কি, আমাদের গবেষণার উদ্দেশ্য হচ্ছে সাধারণ সর্দি জ্বরে শতকরা কতজন মানুষ ওষুধ সেবন করেন, এই বিষয়টা আমরা জানতে চাই। তাহলে পরে এই বিষয়টা যদি জানতে চাই তাহলে পরে আমাদেরকে এই বিষয়ের উপর একটা প্রথমে যে কাজটা করতে হবে, প্রশ্নপত্র তৈরি করতে হবে বা প্রশ্নমালা তৈরি করতে হবে, প্রশ্নমালা বা কোশ্চেনিয়ার তৈরি করতে হবে। কোশ্চেন তৈরি করার পরে যাদের কাছ থেকে আমরা বলছি কার্যক্ষেত্র বা অনুসন্ধান ক্ষেত্র, কোন অঞ্চলে এটাতে জানতে চাই, সারা বাংলাদেশে জানতে চাই অথবা স্পেসিফিক কোন একটা শহর থেকে তথ্যটা নিতে চাই বা স্পেসিফিক কোন বিভাগ থেকে তথ্যটা নিতে চাই, তাহলে পরে যে স্পেসিফিক যে জায়গা থেকে আমরা তথ্যটা নিতে চাই সেই অঞ্চলে আমাদেরকে অর্থাৎ সেখানে পাঠাইতে হবে কি প্রশ্নপত্রটা একটা ডাকযোগে পাঠাইতে হবে। ডাকযোগে সে আরো কি কথা আছে সেখানে, ডাকযোগে যে পাঠাইতে হবে সেক্ষেত্রে যেটা করতে হবে যে ডাকযোগে পাঠানোর ক্ষেত্রে যে খামে পাঠাবো ওই খামের ভিতর অবশ্যই প্রশ্নপত্র থাকবে এবং সেখানে একটা ফেরত খাম ফেরত রিটার্ন টিকিট সহ একটা ফেরত খাম থাকবে। সেই ফেরত খাম সহ তাকে পাঠাতে হবে এবং পাঠায় তাকে রিকোয়েস্ট করতে হবে যেন সে যথাযথভাবে পূরণ করে সঠিক সময়ের মধ্যে
প্রেরণ করে, পাঠাই দেয়। তাহলে আমরা একটা মানে খুব ডিফিকাল্ট বিষয়কে এই ক্ষেত্রে আমরা সাধারণত গবেষণা করতে পারি না বা হয় না সাধারণত এই ধরনের ডাকযোগে, মানে খুব লাইট বিষয়গুলাকে, হালকা বিষয়গুলাকে, যেগুলো সহজেই তথ্যগুলো পাওয়া যায়, উত্তরদাতা সহজেই তথ্য দিতে রাজি হয়, এই ধরনের পদ্ধতি, এই ধরনের কোনো গবেষণা থাকলে আমরা সেক্ষেত্রে ডাকযোগে প্রশ্নপত্র প্রেরণ পদ্ধতি অবলম্বন করে তথ্য সংগ্রহ করতে পারি। এখন এই পদ্ধতির সুবিধা কি? এটা সময় এবং খরচ বাঁচায়। সময় এবং খরচ বাঁচায় কারণ হচ্ছে যে একই দিনে অনেকজনের কাছে খামগুলো পাঠাই দেওয়া যায় এবং তারা একই দিনে তারা পূরণ করে অনেকজনই পাঠাইতে পারে, অল্প সময়ের মধ্যে তারা ফেরত পাঠাইতে পারে। যদি তার সদ ইচ্ছা থাকে, তার উত্তর দেওয়ার ইচ্ছা থাকে, তাহলে পরে সে অল্প সময়ের মধ্যে এটা পূরণ করে ফেরত পাঠাইতে পারে। এটা একটা বিষয়, যার কারণে বলছি সময় লাগবে এবং খরচ কম। ডাকযোগে পাঠাইতে তথ্য সংগ্রহকারী যদি ওই রেসপন্ডেন্টের কাছে সরাসরি যেতেন তাহলে পরে যে খরচ হতো, কিন্তু ডাকযোগে একটা চিঠি পাঠাই দিতে গেলে পরে সেখানে তো আর বেশি খরচ হওয়ার কথা না। তার মানে যদি একটা চিঠি পাঠাইতে 20 টাকা লাগে আর ফেরত আনতে আর 20 টাকা লাগলো, তাহলে অল্প সময়। কিন্তু ওই বিষয়টা যদি যেতে হয় তাহলে পরে আরো বেশি টাকা খরচ হবে। সেক্ষেত্রে খরচও কম লাগলো এবং সময়ও কম লাগলো। তারপর যেটা বলছি যে গোপন, এই পদ্ধতির সাহায্যে গোপন অনুসন্ধান সহজে করা যায়। তো কোন একটা গোপন অনুসন্ধান, গোপনীয় তথ্য সংগ্রহ করতে চাই, তো উত্তরদাতা যদি তথ্য দিতে রাজি থাকে তাহলে পরে গোপন তথ্য অন্য কেউ জানলো না, তাকে গোপনে চিঠিটা পাঠাই দেওয়া হলো এবং চিঠির উত্তর গোপনে সে আবার ফেরত পাঠালো, তাহলে পরে এখানে গোপনীয়তা রক্ষা হলো এবং গোপন অনুসন্ধান কাজটা সম্পন্ন হলো এই ক্ষেত্রে। তৃতীয় নম্বর যেটা বলতে চাচ্ছি সেটা তথ্য সংগ্রহকারী প্রভাব মুক্ত। তথ্য যে সংগ্রহ করা হবে, অনেক সময় তথ্য যে গণনাকারী অথবা অনুসন্ধানকারী যে রেসপন্ডেন্টের কাছে যান, উত্তরদাতার কাছে যান, সেখানে যে তিনি অনেক সময় প্রভাব বিস্তার করেন, তাড়াতাড়ি দেন, এটা লেখেন, মানে এটা লেখেন, ওইটা লেখেন, এই তাড়াতাড়ি তাড়াহুড়া করতে পারে বা সে তাকে প্রভাবিত করতে পারে। কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় যে এই ক্ষেত্রে যেহেতু অনুসন্ধানকারী বা গণনাকারী সেখানে উপস্থিত নাই, সেহেতু তাকে বুদ্ধি দেওয়ার আর কেউ নাই। সে তার নিজস্ব বুদ্ধি, নিজস্ব ধ্যান ধারণা থেকে যা বুঝবে সেটাই সে উপলব্ধি করে। সেক্ষেত্রে তথ্য সংগ্রহকারীর যে প্রভাব, সেই প্রভাবটা এখানে মুক্ত থাকবে। এখানে এই তথ্য যে সংগৃহীত হবে সেখানে এই তথ্য সংগ্রহকারীর কোনো প্রভাবই আর থাকলো না। এখন অসুবিধা কি? অসুবিধাটা দেখো, মজার বিষয় হচ্ছে যে এখানে লেখাপড়া না জানা মানুষের উপর, লেখাপড়া যারা জানে না, নিরক্ষর এমন মানুষের উপর এই পদ্ধতি প্রয়োগ করা যায় না। লেখাপড়া জানে না এমন নিরক্ষর এই ধরনের মানুষের উপর বা এই ধরনের সমগ্রকের উপর বা নমুনা যদি এই ধরনের হয় তাহলে তাদের উপর এই পদ্ধতি আমরা প্রয়োগ করতে পারি না। পারবো? তারা কি প্রশ্নপত্র পড়তে পারবে না, সেটা পড়ে বুঝতে পারবে বা সেখানে পূরণ করতে পারবে। ডাকযোগে একটা চিঠি পোস্ট করতে হলে পারে সেখানে একটু ঝামেলার বিষয় আছে, যে যদি লেখাপড়া না জানলে পারে তাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়, কঠিন হয়ে যায় তাদের জন্য যে এই ধরনের পদ্ধতিতে তথ্য সরবরাহ করা। 2 নম্বর হচ্ছে অনেক সময় উত্তরদাতা সঠিকভাবে প্রশ্নের উত্তর প্রদান করেন না। সঠিকভাবে বলতে আমরা কি বোঝাতে পারি? আমরা একটু আগেই বললাম যেটা, যে যতগুলো প্রশ্ন আছে ততগুলো প্রশ্ন তিনি সবগুলার উত্তর দিলেন না, কোনোটা দিলেন, কোনোটা বাদ রাখলেন। যেটা তার সুবিধা মনে হলো সেটাকে দিলেন, যেটা তার জন্য অসুবিধা মনে হলো বা তার বিপক্ষে গেল সেই ক্ষেত্রে সে ওই উত্তরটা দিলেন না, মানে ফাঁকা রেখে দিলেন। এক্ষেত্রে দেখা যায় যে আবার সঠিকভাবে যে উত্তরটা চাওয়া হয়েছে সেই উত্তরটা না দিয়ে অন্য উত্তরটা দিলেন, যেটা চাওয়া হয়েছে যেটা সম্পর্কিত তথ্য না দিয়ে অন্য একটা আজগুবি তথ্য দিয়ে দিলেন, সেটাও কাম্য নয়। অর্থাৎ এক্ষেত্রে সঠিকভাবে প্রশ্নের উত্তর পাওয়া গেল না। আবার সঠিক সময়ের মধ্যে এই কথাটা আমরা বললাম যে সঠিক সময়ের মধ্যে প্রশ্ন উত্তর পাঠাতে পারেন না। সঠিক সময়ের মধ্যে, অর্থাৎ যে টাইম লিমিট দেওয়া হয়েছে ওই সময়ের মধ্যে তিনি তিনি প্রশ্নপত্র পূর্ণ করে পাঠালেন না, অথবা উনি পাঠালেন ডাকযোগে, আসতে বিলম্ব হলো, ডাকে পাঠাইছেন কিন্তু উনি পোস্ট করে দিয়েছেন কিন্তু চিঠি আসলো না। আমরা দেখা যায় যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে চিঠি আসলেও মাঝখানে পথে অনেক দেরি হয়ে যায়, সঠিক সময়ে পৌঁছায় না। সেক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে যে সুনির্দিষ্ট অনুসন্ধান বা গবেষণা কার্যক্রমটি ক্ষতিগ্রস্ত হয়। সঠিক সময় আসলো না, আবার হচ্ছে যে সঠিকভাবে পূরণ করা হলো না, তাহলে পরে যেটা হয় যে এই অনুসন্ধান কার্যক্রমটা ক্ষতিগ্রস্ত হয়। তাহলে এটা ছিল সুবিধা অসুবিধা। এখন আমরা পরবর্তীতে যাই,
নাম্বার যেটা স্থানীয় প্রতিনিধির মাধ্যমে তথ্য সংগ্রহ। স্থানীয় প্রতিনিধির মাধ্যমে তথ্য সংগ্রহ, আমরা যে তথ্য সংগ্রহের কথা, যে প্রাথমিক তথ্য সংগ্রহের যে পদ্ধতির কথাগুলো বলছি তার মধ্যে 4 নম্বর যেটা স্থানীয় প্রতিনিধির মাধ্যমে তথ্য সংগ্রহ, এটা বলতে আমরা কি বোঝাতে যাচ্ছি? স্থানীয় প্রতিনিধির মাধ্যমে তথ্য সংগ্রহের ক্ষেত্রে অনুসন্ধানকারী প্রতিষ্ঠান বিভিন্ন অঞ্চলে স্থানীয় প্রতিনিধি বা সংবাদদাতা নিয়োগ করেন। স্থানীয় প্রতিনিধি বা সংবাদদাতা, একটু খেয়াল করো, অনুসন্ধানকারী প্রতিষ্ঠান, এক্ষেত্রে সাধারণত দেখা যায় যে অনুসন্ধানকারী একটা প্রতিষ্ঠানই হয়, প্রতিষ্ঠান তার বিভিন্ন অঞ্চলে প্রতিনিধি থাকে বা সংবাদদাতা নিয়োগ করে থাকেন। এরা স্থানীয়ভাবে তথ্য সংগ্রহ করে প্রতিষ্ঠানের নিকট পাঠিয়ে দেন। এক্ষেত্রে দেখো প্রতিনিধি বলতে আমরা সংবাদপত্রের কথা বলতে পারি। সংবাদপত্র তাদের সারা দেশে কি থাকে, স্থানীয় প্রতিনিধি থাকে, তাদের সংবাদদাতা নিয়োগ করা থাকে, তারা সার্বক্ষণিক তথ্য সংগ্রহে লিপ্ত থাকে, তারা সংবাদ সংগ্রহে লিপ্ত থাকে এবং কোনো তথ্য পেলে বা কোনো সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে সেটা কি করে, তাদের নিয়োগকারী প্রতিষ্ঠানের কাছে পাঠাই দিয়ে তা এভাবেই আসলে মূলত হচ্ছে যে স্থানীয় প্রতিনিধির মাধ্যমে বা স্থানীয়ভাবে প্রতিনিধি নিয়োগ করা থাকবে, তারা সার্বক্ষণিক তথ্য সংগ্রহ করবে এবং সংগ্রহ করে সেটাতে অনুসন্ধানকারী প্রতিষ্ঠান বা ওই প্রতিষ্ঠানে পাঠাই দিবে। এটাই হচ্ছে স্থানীয় প্রতিনিধির মাধ্যমে তথ্য সংগ্রহের বিষয়। উদাহরণ দিয়ে একটা স্থানীয় প্রতিনিধির মাধ্যমে তথ্য সংগ্রহের যে বিষয়টা সেটা আমরা একটা উদাহরণের মাধ্যমে আরো একটু ক্লিয়ার করতে পারি। যেমন মনে করো যে বন্যা, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদির ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তথ্য সংগ্রহ ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা যায়। মনে করো যে আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে বন্যা বা প্রাকৃতিক দুর্যোগের সময় ক্ষয়ক্ষতির পরিমাণ কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কোনো একটা অঞ্চলে, সেই পরিমাণটা আমরা জানতে চাই, সেই পরিমাণটা জানতে চাই বা সেটা সেখান থেকে তথ্য সংগ্রহ করতে চাই। এখানে তথ্য সংগ্রহ করতে হলে আমাদের স্থানীয় প্রতিনিধি যদি নিয়োগ করা থাকে সেক্ষেত্রে দেখা যায় খুব সংক্ষেপে, মনে করো যে রাত্রে মনে করো যে একটা আমরা বলি যে সাইক্লোন হয়, বিভিন্ন সময় আমাদের দেশে সাইক্লোন হয়, ঘূর্ণিঝড় হয়। তো এখানে ঘূর্ণিঝড় তো একটা কি প্রাকৃতিক দুর্যোগ, তাই না? তো এই রাত্রে মনে করো যে ঝড় হয়েছে, সকালবেলা আমাদের তথ্যটা দরকার যে রাতে যে ঝড় হয়েছে সেই ঝড়ে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সেই পরিমাণ ক্ষয়ক্ষতি সম্পর্কে আমরা জানতে চাই। তাহলে পরে যেটা আমরা যদি খুব দ্রুত তথ্য সংগ্রহ করতে চাই তাহলে পরে গণনাকারী, যদি ওখানে আমাদের গণনাকারী মানে প্রতিনিধি স্থানীয়ভাবে প্রতিনিধি নিয়োগ করা থাকে, তাহলে সেই প্রতিনিধি আমাদেরকে খুব দ্রুততার সহিত তথ্য সংগ্রহ করে পাঠিয়ে দিতে পারে। তো এই পদ্ধতির ক্ষেত্রে আমরা এই ধরনের পদ্ধতিতেই সাধারণত আমরা উপযুক্ত মনে করি যে স্থানীয় প্রতিনিধির মাধ্যমে তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে। তো আমরা উদাহরণের মাধ্যমে এটা একটু ক্লিয়ার করার চেষ্টা করলাম। এই কাজটা আমরা আগে বলেছি যে বিভিন্ন পত্র পত্রিকা এবং গণমাধ্যম। আচ্ছা, এখানে একটু বিষয়টা ক্লিয়ার করি। দেখো পত্রপত্রিকা বলতে আমরা কাদের বোঝাচ্ছি, যারা প্রিন্ট মিডিয়া অর্থাৎ যারা ছাপায় প্রকাশ করে, পত্রিকা, ম্যাগাজিন এরা। আর গণমাধ্যম বলতে একটা বড় ফ্যাক্টর, মানে বড় একটা ধারণা। গণমাধ্যমের ভিতরে যে দুই প্রকার গণমাধ্যম থাকে, বর্তমানে আরো এক প্রকার যেটা হয়েছে ডিজিটাল মিডিয়া, তো যেটা হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া এক নাম্বার, আরেকটা হচ্ছে প্রেস মিডিয়া বলতে পত্র পত্রিকা, এবং ইলেকট্রনিক মিডিয়া টিভি চ্যানেলগুলো আছে, টিভি সাংবাদিকতা যেগুলো আছে, এগুলাকে আমরা বলছি গণমাধ্যমের দুইটা প্রকার ভেদের কথা আমরা বললাম। যে একটা গণমাধ্যম বলতে গণমাধ্যম একটা বড় ধারণা, এটাকে আমরা হচ্ছে যে একটা যদি মোটা দাগে ভাগ করতে চাই তাহলে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পত্রপত্রিকা বা প্রিন্টিং মানে প্রেস মিডিয়া, আর একটা হচ্ছে যে ইলেকট্রনিক মিডিয়ার কথা বলতে গেলে আমরা টেলিভিশনের কথা বলতে পারি। এবং ইলেকট্রনিক মিডিয়া আরেকটা উদাহরণ দিতে পারি, যেটা বর্তমান সময়ে যে অনলাইন পত্রিকা, যারা কোনো প্রিন্টিং করে না, কাগজে যাদের কোনো নিউজ বের হয় না, শুধুমাত্র ডিজিটাল ডিভাইস গুলাতে তাদের নিউজ প্রকাশিত হয়, ডিজিটাল প্ল্যাটফর্মে তাদের নিউজ গুলো প্রকাশিত হয়। এই ধরনের ক্ষেত্রে আমরা এগুলাকে বলতে পারি। তো গণমাধ্যম বিষয়টা তোমাদের কাছে নিশ্চয়ই পরিষ্কার হয়েছে। এখন আমরা এই পদ্ধতির সুবিধা, আমরা কোন পদ্ধতি পড়াচ্ছিলাম? স্থানীয় প্রতিনিধি নিয়োগ পদ্ধতি। স্থানীয় প্রতিনিধি নিয়োগ করার মাধ্যমে আমরা তথ্য সংগ্রহ করার যে পদ্ধতির কথা বলতে যাচ্ছিলাম, সেটা সুবিধা কি? এই পদ্ধতি অতি অল্প সময়ের মধ্যে তথ্য সংগ্রহ করা যায়। আমরা বলেছি রাত্রে বেলা ঝড় হয়েছে, দুর্যোগ হয়েছে, তো সকালবেলায় সেখান থেকে তথ্য পাওয়া যেতে পারে, বা রাত্রের মধ্যেই ইলেকট্রনিক মিডিয়াগুলো তো রাতে যখন ঝড় হয়েছে, তোমরা জেনে থাকবা যে
প্রাকৃতিক দুর্যোগ যখন হয় তখন হওয়া মুহূর্তেও সাংবাদিকরা বা ওই কর্মীরা তাদের যেসব কর্মী আছে তারা হচ্ছে যে জীবন রিস্ক নিয়ে বিভিন্ন দুর্যোগের ছবি প্রকাশ করে থাকে, ছবি লাইভ দেখাতে থাকে। তো এই ক্ষেত্রে যে তাহলে পারে কি অতি অল্প সময়ে যে সময় ঘটনাটা ঘটছে ঠিক সেই সময় তথ্য পাওয়া যায়। যেমন আবার দুর্যোগের কথা আরো বলতে পারি, যেমন মনে করা যে কোনো জায়গায় আগুন লাগছে, সেখানে আগুন লেগে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমরা বর্তমানে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে দেখা যায় কোন জায়গায় আগুন লেগেছে, সেই আগুনটা কিভাবে জ্বলছে, কিভাবে নিভানোর চেষ্টা করা হচ্ছে, কি কি পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে সঙ্গে সঙ্গেই আমরা দেখতে পাচ্ছি। তার মানে যে অতি অল্প সময়ে বা যে সময়ের ঘটনা সেই সময়ে আমরা জানতে পারছি। তো এটা একটা বিষয় যে এই পদ্ধতির মাধ্যমে স্থানীয় প্রতিনিধির মাধ্যমে আমরা অতি অল্প সময়ের মধ্যে তথ্য সংগ্রহ করতে পারি। তারপরে যেটা বলতে চাচ্ছি যে সার্বক্ষণিক এবং তাৎক্ষণিক ভাবে তথ্য পাওয়া যায়। সার্বক্ষণিক এবং তাৎক্ষণিক আমরা যেটা বললাম যে মুহূর্তের ঘটনা সেই মুহূর্তেই পেতে পারি, তাৎক্ষণিক ভাবে সেই মুহূর্তে। সার্বক্ষণিক মানে যে ওই ঘটনা যতক্ষণ ঘটছে, সার্বক্ষণিক বলতে ওই ঘটনাটা যতক্ষণ ধরে স্থায়ী ছিল ততক্ষণ পর্যন্তই সেটাকে দেখা যাচ্ছে। আমরা ইলেকট্রনিক মিডিয়ার কারণে, টেলিভিশনের কারণে আমরা দেখতে পাই যে ওই ঘটনাটা কোনো দুর্যোগ বা কোনো একটা ঘটনা যতক্ষণ উপস্থিত মানে সেটা শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেটাকে দেখানো যাচ্ছে, টেলিভিশন স্ক্রিনে দেখানো যাচ্ছে, আপডেট পাওয়া যাচ্ছে। যার মানে হচ্ছে যে সেখানে সার্বক্ষণিক ভাবেই পাওয়া যেতে পারে, তাৎক্ষণিক ভাবেও পাওয়া যেতে পারে। তৃতীয় নম্বর যেটা বলতে চাচ্ছি সেটা তথ্যের স্বাভাবিক গতি প্রকৃতি সম্পর্কে উত্তম ধারণা পাওয়া যায়। স্বাভাবিক গতি প্রকৃতি অর্থাৎ তথ্য কোন একটা মনে করা যে সাইক্লোন হচ্ছে, সাইক্লোন কি স্বাভাবিক গতি প্রকৃতি মানে তাদের সেটা কি সময়ের সাথে সাথে কি বৃদ্ধি পাচ্ছে নাকি সময়ের সাথে কমে যাচ্ছে, যে এই যে ধারণা আমরা কি সার্বক্ষণিক ভাবে দেখতে পারি বা বুঝতে পারি বা তথ্য পেতে পারি। এইগুলা হচ্ছে যে আমাদের হচ্ছে স্থানীয় প্রতিনিধি নিয়োগ পদ্ধতির সুবিধা। অসুবিধা কি আছে? অসুবিধা অবশ্যই খারাপ সুবিধারই কিছু অসুবিধা থাকে। অসুবিধা হচ্ছে যে অনেক সময় প্রতিনিধিরা স্থানীয়ভাবে যে প্রতিনিধি নিয়োগ করা হয়েছে প্রয়োজনীয় অনুসন্ধান না করেই কেবল আনুমানিক তথ্য দিয়ে থাকে। প্রয়োজনীয় অনুসন্ধান না করেই কেবলমাত্র কি আনুমানিক তথ্য দিয়ে থাকে। অনেক সময় স্থানীয় প্রতিনিধিরা প্রয়োজনীয় অনুসন্ধান না করে কেবল আনুমানিক তথ্য অর্থাৎ ঘটনাস্থানে না যেই তারা একটা তাদের কল্পনা নির্ভর, অনুমান নির্ভর তথ্য দিয়ে থাকেন। যে ঘটনা যেখানে ঘটছে সেখানে উপস্থিত না হয়ে কল্পনা প্রসূত তার মন গড়া একটা তথ্য দিয়ে থাকেন। তাহলে পরে তথ্য কি হয়, সেক্ষেত্রে অনুসন্ধান না করে আনুমানিক তথ্য দিলে কি হয় তোমরা বুঝতেই পারছো যে আনুমানিক তথ্য দিলে পরে সেই তথ্যটা দিয়ে তেমন একটা ভালো ফলাফল পাওয়া, ভালো কি কোনো একটা সেখান থেকে কোনো একটা হবে না, মানে অ্যাকচুয়াল ফ্যাক্ট ঠিক খুঁজে পাওয়া যাবে না, তাই না? 2 নম্বর যেটা আমরা বলতে চাচ্ছি আনাড়ি মানে কি অদক্ষ কর্মীদের দ্বারা গৃহীত হলে তথ্যের ভুল থাকার সম্ভাবনা থাকে। অদক্ষ যদি থাকে, তার যদি দক্ষতা না থাকে, আনাড়ি আমরা যাকে বলছি, সে ধরনের কর্মী যদি হয়, আমরা যে মানে প্রতিষ্ঠানটি যে ধরনের কর্মী নিয়োগ করছে সেটা যদি আনাড়ি হয় বা সে যদি সঠিকভাবে তথ্য সংগ্রহ করতে না পারে তাহলে তথ্যের ভুল থাকার সম্ভাবনা অত্যন্ত বেশি হয়। যার কারণে আমরা বলছি যে এগুলা হচ্ছে স্থানীয় প্রতিনিধি নিয়োগ পদ্ধতির অসুবিধা। এখন আমরা আসি 6 নাম্বার টেলিফোন সাক্ষাৎকার পদ্ধতির মাধ্যমেও আমরা প্রাথমিক তথ্য সংগ্রহ করতে পারি। তাহলে পরে সেটা কিভাবে করতে পারি? সাধারণত জরুরি প্রয়োজনে তাৎক্ষণিকভাবে অনুসন্ধানকারী অনুসন্ধান ক্ষেত্রে না গিয়ে টেলিফোনের মাধ্যমে উত্তরদাতার নিকট থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন। কি রকম প্রয়োজন হতে হবে? প্রয়োজনটা হতে হবে অত্যন্ত জরুরি, যেতে ওখানে তথ্যটা সংগ্রহ করতে গেলে বা ওই পরিস্থিতি ওই জায়গাটা যেতে গেলে পরে কিছুটা সময়ের প্রয়োজন, কিন্তু এরকম কোনো প্রয়োজন নাই। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে কোনো একটা মনে করা যে কেন্দ্রীয় মানে বা হেড অফিস তার শাখা অফিস থেকে তথ্য নিতে যাচ্ছে, প্রয়োজন এই মুহূর্তে দরকার, এই অল্প সময়ের মধ্যে তথ্যটা প্রয়োজন, কিন্তু সেখানে তার থেকে আমরা টেলিফোন করে তথ্য নিতে পারে। কিন্তু সেখানে যদি ওই হেড অফিস থেকে শাখা অফিসে কোনো কর্মী পাঠায় তারপর তথ্য সংগ্রহ করতে চাই তাহলে পরে তথ্য সংগ্রহ করতে অনেক বিলম্ব হয়ে যাবে, কিন্তু জরুরি প্রয়োজনটা মিটবে না। এই ধরনের ক্ষেত্রে দেখা যায় যে অত্যন্ত জরুরি প্রয়োজন যে ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে অনুসন্ধানকারী অনুসন্ধান ক্ষেত্রে যাবে না। এই ক্ষেত্রে কি অনুসন্ধান ক্ষেত্রে না গিয়ে তাকে টেলিফোন করে
তথ্য সংগ্রহ করবে, যে তথ্যটা প্রয়োজন। তাহলে পরে এই ধরনের কার্যক্রমকে আমরা বলছি টেলিফোন সাক্ষাৎকার পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে অত্যন্ত স্বল্প সময়ে জরুরি তথ্য সংগ্রহ করা যায়। উদাহরণ কি দিতে পারি? এ ধরনের কি করতে পারি? নির্বাচনের পূর্বে প্রার্থীদের জনপ্রিয়তা যাচাই। ঠিক নির্বাচনের একটু পূর্বে, 1 দিন 2 দিন পূর্বে প্রার্থীতার জনপ্রিয়তা যাচাই। তোমরা জেনে থাকবা যে নির্বাচনের সময় বিভিন্ন পত্রিকা, বিভিন্ন সংস্থা তাদের কি করে, প্রার্থীদের জনপ্রিয়তা যাচাই করে। কিছুদিন আগেই যেমন হচ্ছে যে আমেরিকান নির্বাচন হলো, প্রেসিডেন্ট নির্বাচন হলো, সেখানে তোমরা যদি আগ্রহী থাকো বা এই ধরনের কার্যক্রম তোমাদের যে যদি খুব আগ্রহী করে তোলে, তাহলে দেখতে বা খেয়াল যদি রাখো, তাহলে দেখবা যে বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন পত্রিকা, ইন্টারন্যাশনাল পত্রিকাগুলো প্রার্থীদের জনপ্রিয়তা যাচাই করে তাদের সম্ভাবনা, বিজয়ী হওয়ার সম্ভাবনা প্রকাশ করেছে। তো এক্ষেত্রেও স্বল্প সময়ে যদি তথ্য সংগ্রহ করতে চাই, তাহলে পরে আমরা খুবই স্বল্প জনপ্রিয়তা যাচাই করার জন্য টেলিফোনের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারি। তারপর জনপ্রিয় টেলিভিশন চ্যানেল নির্ণয় ইত্যাদি অনুসন্ধান টেলিফোন সাক্ষাৎকার অত্যন্ত ভালো পদ্ধতি হিসেবে বিবেচনা করা যেতে পারে, যেটা টেলিফোন করে খুব স্বল্প সময়ে তথ্যটা সংগ্রহ করা যায় এবং সেখান থেকে কোনো রিস্ক নাই বা কোনো ঝামেলাপূর্ণ কোনো প্রশ্ন নাই। সহজ একটা প্রশ্ন, আপনি কি এটাকে একে পছন্দ করেন নাকি ওকে পছন্দ করেন? তো ঠিক আছে, আমি একে করি, ওকে, তথ্য দেওয়া শেষ। স্বল্প সময়ের মধ্যে তথ্যটা আমরা নিতে পারলাম। এখন এর সুবিধা কি? সুবিধা হচ্ছে যে স্বল্প খরচে স্বল্প সময়ে তথ্য সংগ্রহ করা যায়। টেলিফোনের মাধ্যমে কি স্বল্প খরচে স্বল্প সময় লাগলো কম, খরচও কম, এটা তথ্য সংগ্রহ করা যায়। স্বল্প পরিসরের কোনো অনুসন্ধানের ক্ষেত্রে এটি উৎকৃষ্ট পদ্ধতি। স্বল্প পরিসরে আমাদের রেসপন্ডেন্ট বা উত্তরদাতা খুব কম, পরিমাণে কম, তাদেরকে ঠিক আছে টেলিফোন করে তাদের থেকে তথ্যটা নিয়ে নিলাম, একটা ভালো পদ্ধতি হতে পারে। কিন্তু যদি বৃহৎ পরিসর হয়, এই পদ্ধতি কিন্তু ভালো কাজ করবে না। এই পদ্ধতি বৃহৎ পরিসরে যদি হয়, তাহলে এই পদ্ধতি ভালো প্রশ্ন আমাদের জানার মানে প্রশ্নমালা যদি অনেকগুলো প্রশ্ন থেকে থাকে, তাহলে পরে যদি টেলিফোন করে অনেকগুলো প্রশ্নের উত্তর চাওয়া হয়, তাহলে পরে যিনি উত্তর দিবেন, উত্তরদাতা কি বিরক্ত হতে পারেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই পদ্ধতি খুব একটা ভালো পদ্ধতি না। কিন্তু স্বল্প পরিসরে যদি হয়, তাহলে একটা উৎকৃষ্ট পদ্ধতি হতে পারে এবং এক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যেতে যায়। এক্ষেত্রে যে নির্ভরযোগ্য তথ্য পাওয়ার সম্ভাবনা আছে, এটা সুবিধা। এখন হচ্ছে যে অসুবিধার কথা আমরা কি বলতে পারি? উত্তরদাতারা সবসময় সহযোগিতা করে না। টেলিফোন করলে যার কাছ থেকে তথ্য নিতে চাচ্ছেন বা নিতে চাচ্ছি, সেক্ষেত্রে তাকে টেলিফোন করলে সে অনর্থক সহযোগিতা না করে, অনর্থক আমি এখন বিজি আছি, আমি এখন কথা বলতে পারবো না, অমুক সময় করেন, হেন তেন, এটা নানান ছেলে দেখায়, সে কি অ্যাভয়েড করে গেল। তাহলে পরে এটা একটা তারা সবসময় সহযোগিতা করলো না। অনেক সময় প্রশ্নকর্তা উত্তরদাতার মধ্যে ভুল বোঝাবুঝির ফলে ভুল তথ্য সংগৃহীত হতে পারে। অনেক সময় কি হতে পারে? প্রশ্নকর্তা যিনি প্রশ্ন করবেন এবং উত্তরদাতা যিনি উত্তর দিবেন, তাদের মধ্যে প্রশ্নটা করা হলে সেখান থেকে ভুল বোঝাবুঝি তৈরি হয়। সেখানে সঠিক তথ্য না দিয়ে ভুল তথ্য দিল বা দিতেই চাইলো না, অস্বীকৃতি করলো, এই ধরনের ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তারপর হচ্ছে উত্তরদাতাদের সঠিক সময় টেলিফোনে পাওয়া সহজসাধ্য নয়। মনে করে যে আমরা টেলিফোন করা হয়, তো উনি যাকে টেলিফোন করলো ওনাকে পাওয়া গেল না, অন্য আরেকজন রিসিভ করলো। যার থেকে তথ্যটা নিতে চাই তার থেকে পাওয়া গেল না, অন্য আরেকজন রিসিভ করলো, সে উত্তর দিতে পারলো না। তার টেলিফোনে তাকে পাওয়াটা সবসময় সহজ হয় না। টেলিফোনে যার থেকে উত্তর নিতে চাই, সে তাকে টেলিফোনে যে সবসময় পাওয়াই যাবে এটা বলা যায় না, অসুবিধা হয়, মানে তাকে পাওয়া যায় না, সে সিটে নাই। মানে কোনো অফিস যদি হয়, তাহলে তার অফিসে টেলিফোন করা হলো, অফিসে সে সিটে নাই, অথবা সে আজকে ছুটিতে আছে, অথবা সে অন্য কাজে বাইরে গেছে, তো সেক্ষেত্রে তাকে পাওয়া গেল না, সেক্ষেত্রে উত্তর পাওয়া সম্ভব হয় না। এগুলো হলো অসুবিধার কথা আমরা বললাম। এখন আসি আমরা বর্গের জ নম্বর, সর্বশেষ আমরা যেটা বলেছিলাম প্রাথমিক তথ্য সংগ্রহের যে ইমেল পদ্ধতি তথ্য সংগ্রহ করার যে বিষয়টা,
এটা ইমেল হচ্ছে সর্বশেষ যেটা অত্যন্ত আপডেট পদ্ধতি, এবং শিক্ষিত সমাজের জন্য ইমেল ইমেল আমরা ইমেল বলেছিলাম। মেইল হচ্ছে যে ডাকযোগ, তাই না? মেইল হচ্ছে ডাক, ডাক হচ্ছে মেইল, আর সেটা ডিজিটাল ভার্সন বা ইলেকট্রনিক ভার্সন হচ্ছে ইমেল। তো ডাকযোগে সাধারণ মানুষ, একটু কম অল্প শিক্ষিত মানুষও সেটা করতে পারে, কিন্তু ইমেল পদ্ধতি যেটা, সেটা হচ্ছে যে যে তাদের ইমেল সংক্রান্ত বা কম্পিউটার চালানো বা ইমেল পাঠানো, ইমেল রিসিভ করার বিষয়টা তাদের যদি জানা না থাকে বা এই বিষয়ে তাদের যদি দক্ষতা না থাকে, তাহলে প্রশ্ন এই পদ্ধতি কার্যক্রম পরিচালনা করা সম্ভব না। তো এই পদ্ধতিটা কি আগে আমরা দেখি। এই পদ্ধতি যেটা, সেটা হচ্ছে যে ইমেল বার্তা হিসেবে উত্তরদাতার নিকট পাঠিয়ে দেওয়া হয়। একটা প্রশ্ন বা অনুসন্ধান সংক্রান্ত প্রশ্নমালা ইমেল বার্তা হিসেবে ইমেল করে দেওয়া হয় যার কাছে তথ্যটা আমরা জানতে চাই তার কাছে। ইমেলটা কিভাবে করা হয়? বিশুদ্ধ টেক্সট, আমরা দুটো টেক্সটের কথা বলছি, ইউনিকোড এবং ASCII এবং ইউনিকোড। এইটা ইউনিকোড বর্তমানে হচ্ছে যে সারা বিশ্বের জনপ্রিয় একটা কোডিং সিস্টেম। তো ইউনিকোড, তো এখানে প্রশ্নমালা তৈরি করা হলো এবং সেটা পুনরায় প্রেরণের আনুষঙ্গিক বিষয় উত্তর টাইপ করে। এখন এই বিষয়টা হচ্ছে যে ইমেল বার্তার মাধ্যমে প্রশ্নটা পাঠাই দেওয়া হবে, এক নাম্বার কথা। তো সেটা কিভাবে ইমেল বার্তাটা হবে? আমরা বলছি বিশুদ্ধ একটা টেক্সট, সেটা ইউনিকোড হতে পারে, ASCII কোড হতে পারে, সেটা তো হলো। এখন হচ্ছে উত্তরদাতা যে ওটাকে লিপিবদ্ধ করবেন, সেটাকে তাকে আনুষঙ্গিক বিষয় মানে ইনস্ট্রাকশন দেওয়ার প্রয়োজন হলে পরে ইনস্ট্রাকশনটা দিয়ে দিতে হবে। এখন উত্তরদাতা নিজেই সেই উত্তরগুলোর উত্তর টাইপ করবে, টাইপ করবে এবং ইমেল করে তথ্য সংগ্রহের নিকট পাঠাই দিবে। এটা হচ্ছে পাঠানোর কাজ শেষ হলে এখন তথ্য সংগ্রহ, যেহেতু এটা টাইপ করা আছে, ডিজিটাল ভার্সনে দেওয়া আছে, সেহেতু ইলেকট্রনিক উপায়ে দেওয়া আছে, যার কারণে খুব সহজেই সেটাকে তথ্য সংগ্রহ সেখান থেকে ইমেল থেকে লিপিবদ্ধ করতে পারবেন। এটা হচ্ছে ইমেল পদ্ধতি, হচ্ছে যে পদ্ধতির মূল কথা ছিল। ইমেল পদ্ধতির মূল কথা ছিল যে ইমেল একটা প্রশ্নমালা তৈরি করতে হবে, এই প্রশ্নমালা তৈরি করে সেটাকে ইমেলের মাধ্যমে উত্তরদাতার নিকট পাঠাইতে হবে। উত্তরদাতার উত্তর পূরণ করার জন্য কোনো নির্দেশনা যদি থাকে গবেষকের কাছ থেকে, তাহলে পরে সেই নির্দেশনা বা ইনস্ট্রাকশন গুলা তাকে যথাযথভাবে পাঠিয়ে দিতে হবে। এবং উত্তরদাতা, এখন পরবর্তী ধাপ হচ্ছে উত্তরদাতা সেটা নিজেই সেটাকে লিপিবদ্ধ মানে টাইপ করে উত্তর লিপিবদ্ধ করে ইমেল আকারে সেটাকে পাঠিয়ে দিলে পরে যেটা সহজেই উত্তরদাতা যেটা পাঠালে সেটা তথ্য সংগ্রহ সহজেই লিপিবদ্ধ করে নিতে পারবেন তার থেকে। এটা হচ্ছে ইমেল বার্তার মূল কথা। এখন হচ্ছে যে এটার সুবিধা কি? সুবিধা হচ্ছে যে স্বল্প খরচে এবং স্বল্প সময়ে অধিক তথ্য সংগ্রহ করা যায়। অনুসন্ধান ক্ষেত্র বড় হলে এই পদ্ধতি বেশ উপযোগী। অনুসন্ধান ক্ষেত্র যদি বড় হয়, এই পদ্ধতিতে তথ্য সংগ্রহ করা বেশ উপযোগী। আমরা বর্তমান সময়ে দেখি যে অনুসন্ধান ক্ষেত্র এই ধরনের পদ্ধতি ইলেকট্রনিক উপায়ে বিভিন্ন সংস্থা তথ্য সংগ্রহ করতে চাই। যে বর্তমান কোভিড পরিস্থিতিতে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান গবেষণা করছে। তো সেক্ষেত্রে দেখা যায় যে ইলেকট্রনিক উপায়ে বিভিন্ন সময় মেসেঞ্জার অথবা ইমেল এ মেসেজ বার্তা আসে যে প্রশ্নগুলো উত্তর, অথবা ফেসবুকে তোমরা দেখবে যে মাঝে মাঝে আসে যে কোন গবেষক কিছু প্রশ্ন করতে চাই, যদি সময় হয় তাহলে পরে উত্তর দেওয়ার জন্য আর কি এ ধরনের রিকোয়েস্ট করে থাকে। তো এ ধরনের রিকোয়েস্ট হচ্ছে এই ইমেল বার্তা বা ইলেকট্রনিক পদ্ধতিতে যেটা তো সংগ্রহ করার উপায়। এটা হচ্ছে যে অনুসন্ধান ক্ষেত্র, যদি সারা বিশ্ব ধরে মনে করে যে একজন গবেষক সারা বিশ্ব থেকে তথ্য সংগ্রহ করতে চাই কোভিড পরিস্থিতি থেকে, বা শুধু সারা বাংলাদেশ থেকে যদি বলি, সারা বিশ্বের কথা যদি নাই বলি, সারা বাংলাদেশ থেকে যদি তথ্য সংগ্রহ করতে চাই, তাহলে পরে অনুসন্ধান ক্ষেত্রটা অনেক বড় হয়ে গেল না? তো যেহেতু অনুসন্ধান ক্ষেত্রটা অনেক বড় হয়ে গেল, সেক্ষেত্রে অনুসন্ধান ক্ষেত্র বড় হলেও এই ইমেল পদ্ধতি সহজেই তথ্য সংগ্রহ করা যায়। এবং যেহেতু ইমেল পাঠাই দিতে কোনো রকম খরচই হয় না, কোন একটা ইমেল পাঠাইতে কি কোনো খরচই নাই, তাই না? শুধুমাত্র নামমাত্র খরচ, আমরা যেটা বলতে পারি যে যদি আমাদের ইন্টারনেট কানেকশন থাকে তাহলে আমরা একটা ইমেল পাঠিয়ে দিতে পারি। 3 নম্বর যেটা যে আমরা বলতে চাচ্ছি, এটা হচ্ছে গোপনীয় তথ্য সংগ্রহের ক্ষেত্রে এটি একটি উত্তম পদ্ধতি। গোপনীয় তথ্য সংগ্রহ করতে যদি চাই তাহলে এই পদ্ধতিটি অত্যন্ত উত্তম হতে পারে। এই ছিল সুবিধার কথা, অসুবিধা তো আছে, তাই না? এই কেবল শিক্ষিত এবং কম্পিউটার ইমেল পরিচালনার পারদর্শী ব্যক্তিগুলোই
এটা ক্ষেত্রে ব্যক্তিদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হতে পারে। এই যে এই পদ্ধতিটা যে শিক্ষিত, কম্পিউটারে অভিজ্ঞ, ইমেল পরিচালনা করতে পারে এমন ব্যক্তিদের কাছেই হতে পারে, তাছাড়া অন্য সাধারণ মানুষের কাছে হতে পারে না। উত্তরদাতার ইমেল না থাকলে যাকে উত্তর মানে আমরা যাকে আমাদের থেকে তথ্যটা সংগ্রহ করতে চাই, যে আমাদের রেসপন্ডেন্ট, তার যদি ইমেলই না থাকে তাহলে পরে আমরা পাঠাবো কোথায়? তার যদি ইমেল ঠিকানায় না থাকে, ইমেল অ্যাড্রেস যদি না থাকে, তাহলে পরে পাঠাবো কোথায়? তার যেহেতু ইমেল নাই, তাকে আমরা প্রশ্ন করতে পারবো না, পাঠাইতে পারবো না, তার থেকে উত্তরও নিতে পারবো না। তাহলে পরে এটা একটা অসুবিধার কথা আমরা বললাম। তারপর উত্তরদাতার ইমেল আছে, কম্পিউটার চালাইতেও পারে, ইমেল চালাইতেও পারে, শিক্ষিত মানুষ, কিন্তু সে নিয়মিত ইমেলই চেক করে না, তো তার কাছে মনে করে যে 1 মাস আগে একটা ইমেল পাঠানো হয়েছে, সেই ইমেল 1 মাস পরে, আরো 1 মাস পরে, 2 মাস পরে, 3 মাস পরে দেখছে, তো ততদিনে তা মানে কি ততদিনে উত্তর দিলে কি আর সেটা হবে? সেটা দিয়ে আমরা আর গবেষণা পরিচালনা করতে পারবো না, যার কারণে উত্তরদাতার নিয়মিত চেক যদি না করে, এটা একটা বড় ধরনের অসুবিধা। এটা হচ্ছে ইমেল পদ্ধতিতে প্রাথমিক তথ্য সংগ্রহের যে বললাম, এটা এক ধরনের ড্রব্যাকস বা ডিমেরিটস বা অসুবিধার কথা আমরা এখানে বলতে পারি। এই আমরা প্রাথমিক তথ্য সংগ্রহের যে পদ্ধতিগুলা ছিল, সেই পদ্ধতিগুলা আমরা শেষ করলাম। ক থেকে বর্গের যে মোট 8টি পদ্ধতি, প্রাথমিক তথ্য সংগ্রহের পদ্ধতি আমরা বিস্তারিত তোমাদের সামনে আলোচনা করলাম। আগামী ক্লাসে আমরা মাধ্যমিক তথ্য সংগ্রহের যে পদ্ধতিগুলো আছে সেই পদ্ধতি নিয়ে আগামী ক্লাসে কথা বলবো, মাধ্যমিক তথ্য নিয়ে কথা বলবো। এই প্রত্যাশা রেখে আজকের মতো আমরা এখানে ক্লাসটা শেষ করতে যাচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।